প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো এবং নিশ্চয়ই বাসায় নিয়মিত পড়াশোনা করছো। আমি গত ক্লাসে তোমাদেরকে এই যে প্রাকৃতিক গ্রহ এবং উপগ্রহ এবং এই উপগ্রহের কিছু ইতিহাস তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমাদের টপিকস হবে কৃত্রিম উপগ্রহে কক্ষপথে চলা বা ভ্রমণ। কৃত্রিম উপগ্রহে কক্ষপথে চলা বা ভ্রমণ। তো দেখো, এই টপিকস থেকে আমরা এটা বুঝতে পারছি যে কৃত্রিম যে উপগ্রহ সেটা কি করে আমাদের কক্ষপথে চলে বা কি করে কক্ষপথে ভ্রমণ করে সেই জিনিস সম্পর্কে আজকে আমরা একটু ধারণা দেব। পৃথিবীর চারদিকে কিন্তু ঘোরার জন্য কেন্দ্রমুখী একটা বল বা একটা আকর্ষণের প্রয়োজন হয়। এই কেন্দ্রমুখী বল বা আকর্ষণ যদি না থাকে তাহলে কিন্তু পৃথিবী থেকে এই কৃত্রিম উপগ্রহ ছিটকে পড়বে। ঠিক যেভাবে সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবী ঘুরছে, সেটা কিন্তু একটা অভিকর্ষজ বা একটা মাধ্যাকর্ষণ শক্তির কারণে কিন্তু তারা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। ঠিক একই ওয়েটা ফলো করে কিন্তু এই কৃত্রিম উপগ্রহগুলো কিন্তু কি করতে হবে, সেই পৃথিবীর চারপাশে তাকে ঘুরতে হবে, তা না হলে সে সেখানে স্থায়ীভাবে থাকতে পারবে না। কৃত্রিম উপগ্রহের উপর পৃথিবীর যে আকর্ষণ বা যে মহাকর্ষ বল, সেই বলটাই কিন্তু আসলে কেন্দ্রমুখী বল হিসেবে কিন্তু কাজ করে। হিসেব করে দেখা গেছে যে যদি কোনো কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর প্রায় 250 কিলোমিটার উপরে তুলতে হবে এবং পৃথিবীর সমান্তরালেই তাকে ঘূর্ণায়মান রাখতে হবে, তাহলে প্রায় প্রতি সেকেন্ডে যদি এটা 8 কিলোমিটার বেগ দেওয়া যায়, তাহলে কিন্তু কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর সাপেক্ষে বা পৃথিবীর চারপাশে কিন্তু সেটা ঘুরতে থাকবে। কিন্তু একটু আমরা যদি চিন্তা করি যে প্রায় 250 কিলোমিটার উপরে বা এই যে 8 কিলোমিটার যে বেগটা প্রতি সেকেন্ডে দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা কৃত্রিম উপগ্রহের জন্য খুব বেশি কষ্ট হয়ে যায়। কারণ এত স্পিডে যদি এই কৃত্রিম উপগ্রহটি যদি পৃথিবীর সাথে সমান্তরালে প্রদক্ষিণ করে, তাহলে তার যে বেগ সেখানে কিন্তু একটা তাপের উৎপন্ন হবে। আর এই তাপ বা বাতাসের ঘর্ষণের বা মাধ্যাকর্ষণের কারণে যে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপে কিন্তু সেই উপগ্রহটি পুড়ে ছাই হয়ে যেতে পারে। সেই জন্য একটু অন্যরকম একটা ওয়েতে তাকে কিন্তু সেট আপ করা হয়। এখানে আমরা দেখবো যে কি করে এই জিনিসটা উপরে তোলা হচ্ছে। আমরা জানি যে রকেটের সাহায্যে এই কৃত্রিম উপগ্রহকে কিন্তু উপরের দিকে উৎক্ষেপণ করা হয়। এই যে বায়ুস্তরের সাথে যখন তীব্র ঘর্ষণ হয়, তখন যে তাপটা উৎপন্ন হচ্ছে, সেটার কারণে যেহেতু আমাদের যে উপগ্রহ সেটা পুড়ে যেতে পারে, তার জন্য একটা নির্দিষ্ট কৃত্রিম যে উপগ্রহটি পৃথিবীর উপর সেট আপ করতে হবে, তার জন্য একটু কাজ করতে হয়। সেটা হচ্ছে কি, 3টি রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে একটা নির্দিষ্ট উচ্চতায় এবং ভূপৃষ্ঠের সমান্তরালে তাকে ঘূর্ণায়মান রাখার জন্য ব্যবস্থা করতে হয়। তখন কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর সাথে সমান্তরালে এবং সমবেগে কিন্তু সে কি করবে, ঘূর্ণায়মান থাকবে। কৃত্রিম উপগ্রহের কিভাবে যে ঘূর্ণায়মানটা হচ্ছে, এটা কিন্তু কি হচ্ছে, পৃথিবীর চারদিকে কি করে ঘুরছে সেটা আমরা একটা ছোট পরীক্ষার সাহায্যে জানতে পারি। যেমন আমরা যদি দেখি যে একটা বল, এই বলকে একটা সুতোর সাহায্যে বেঁধে আর প্রান্ত যদি এক হাতে রাখা হয় এবং সেই বলটাকে যদি ছুড়ে দেওয়া হয়, তখন দেখা যায় এই বল কিন্তু অনেকটা উপর দিকে উঠে সে কিন্তু সমান্তরালে বা উপবৃত্তাকার পথে কিন্তু সে ঘুরতে চাইবে এবং সেই সুতোর সাহায্যে যদি সেই বলটাকে ঘোরানো হয়, সে কিন্তু তখন চলমান থাকে। তার মানে যে বেগে বলটাকে ছুড়ে দেওয়া হচ্ছে, সেই বেগের তাকে ধরে যদি তাকে অন্য একটা অবস্থায় সুতোটাকে ঘোরানো হয়, তখন কিন্তু সে সেই উপবৃত্তাকার পথে কিন্তু চলে। সেখানে যে মানুষ বা যে ব্যক্তিটি সুতোটা ধরে আছে, তাকে যদি পৃথিবী এবং বলকে যদি উপগ্রহ এবং যে সুতা, তাকে কিন্তু এই সমবেগে যে চলমান যে বৃত্তাকার যে বেগ, তাকে আমরা তুলনা করতে পারি। তোমাদের বইয়ে এই পরীক্ষাটা আছে, তোমরা একটু রিডিং করে নিজেরাই চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারো, তাহলে খুব সহজে কিন্তু তোমরা বুঝে দিতে পারবে যে কী করে এটা উৎক্ষেপণ করে সেই উপগ্রহকে পৃথিবীর উপরে দেওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে উৎক্ষেপণকারী যে কৃত্রিম উপগ্রহ সেটা কি করে আমাদের পৃথিবীর চারপাশে নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরে। এবার আমরা দেখব কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব। নেক্সট আমাদের থাকবে কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব। তার মানে আমরা কৃত্রিম উপগ্রহ
গুরুত্ব বা ইম্পর্টেন্স বা কী কী সুযোগ সুবিধা আমরা পাচ্ছি সেটা। এখানে আমরা দেখে নিব প্রথমত আছে অনেক যোগাযোগ উপগ্রহ। আমরা ভালো করে জানি যে যোগাযোগ উপগ্রহ যেটা যোগাযোগ উপগ্রহ বলতে আমাদের যোগাযোগের ক্ষেত্রে যে কাজগুলোতে উপগ্রহগুলো সাহায্য করছে, যেমন আমরা যে স্যাটেলাইট যে চ্যানেলগুলো আমরা দেখতে পাই, আমরা যেমন বিভিন্ন দেশে যে ফরেন কান্ট্রিতে যেমন লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়াতে যে ক্রিকেট বা ফুটবল খেলাগুলো হয় সেগুলো আমরা কিন্তু আমাদের এই বাংলাদেশ বা আমার ঘরের রুমের যে টেলিভিশন সেখান থেকে আমরা খুব সুন্দর করে দেখতে পাই। এই যে কাজটি করে এখানে একটা বেতার তরঙ্গ কিন্তু এই তরঙ্গকে পাঠিয়ে দেয় সেই উপগ্রহে, এবং সেই উপগ্রহ থেকে কিন্তু বিভিন্ন দেশে আবার আরেকটা তরঙ্গ পাঠিয়ে দিয়ে সেই টেলিভিশনে সেটা কিন্তু ধারণ করে। তার মানে আমাদের দেশের যে অ্যান্টিনা বা ডিশ অ্যান্টিনা বা এরিয়াল অ্যান্টিনা বলা হয় সেখান থেকে একটা বার্তা বা একটা তরঙ্গ সেই কৃত্রিম উপগ্রহে চলে যায়, এবং কৃত্রিম উপগ্রহ থেকে আরেকটি দেশের যেই দেশের সাথে আমাদের কৃত্রিম উপগ্রহের সংযোগগুলো থাকে, এটা পুরো পৃথিবীর মধ্যে কোন কোন দেশের সঙ্গে কোন কোন দেশের এই উপগ্রহগুলোর সংযোগ আছে এবং তারা সংযোগ দিতে পারবে। আমরা যেমন টেলিভিশনে ডিশের যে বিভিন্ন চ্যানেলগুলো দেখি, চ্যানেলগুলো দেখার জন্য আমাদের ডিশের একটা ভাড়া দিয়ে থাকি, ঠিক একইভাবে এই কৃত্রিম উপগ্রহগুলো কোন কোন দেশের সঙ্গে সংযুক্ত আছে সেটা একটা ভাড়া দেওয়ার মতোই আমাদের মাসে বা বছরে একটা পেমেন্ট কিন্তু দিতে হয়, এবং ওখান থেকে কিন্তু তারা কোন এরিয়া থেকে কোন এরিয়ার কানেকশন বা তরঙ্গগুলো পাঠাবে সেটা তারা নির্ধারণ করে। তো যে দেশের সাথে সেটা থাকে নির্ধারিত থাকে সেখানে গিয়ে কিন্তু সেই অ্যান্টেনাতে কিন্তু গিয়ে সেই তরঙ্গটা যায়, এবং সেখান থেকে তাদের দেশে বিভিন্ন টেলিভিশনে গিয়ে সেটা কিন্তু সম্প্রচারিত হয়। একইভাবে আমরা যে মোবাইল ফোন বা টেলিফোন ব্যবহার করি সেটাও কিন্তু এই উপগ্রহের সাহায্যে কিন্তু দেখি। এছাড়া আমরা যেমন বিভিন্ন হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন যে স্কাইপিতে আমরা এক দেশের সাথে আরেক দেশের যে কম্পিউটারে যে টেলি যোগাযোগটা হয় বা ভিডিও যে যোগাযোগটা হয় এটাও কিন্তু উপগ্রহের মাধ্যমেই হয়। এখানে আরও সুন্দর করে বলা আছে, আমি তোমাদেরকে একটু রিডিং পড়িয়ে দেবো। ইংল্যান্ড, আমেরিকা বা অন্য যে কোনো দেশে যে আত্মীয় স্বজনের সাথে টেলিফোনে আমরা কথা বলি সেটাও কিন্তু এই যে এক দেশ থেকে অন্য দেশের সঙ্গে যে কথা বলাটা হয় এটা কিন্তু একটা ডিশ এরিয়াল থেকে একটা বেতার তরঙ্গ কিন্তু সেই কৃত্রিম উপগ্রহে প্রেরণ করা হয়। উপগ্রহটি এই সংকেতটা গ্রহণ করার পর অন্য যে কোনো দেশের সেই ডিশ অ্যান্টেনা বা ডিশ যে এরিয়াল থাকে সেখানে সেটা তরঙ্গটা পাঠিয়ে দেয়, এবং সেখান থেকে কিন্তু আমরা টেলিফোনে কথাগুলো চলে যায় এবং আমরা বলতে পারি। এছাড়া বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিশ্বকাপ বা অলিম্পিক যে গেমগুলো টেলিভিশনে দেখি সেটাও এক দেশ থেকে আরেক দেশে এই বেতার সংকেত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমাদের টেলিভিশনে পৌঁছায়। যে দেশে খেলা হচ্ছে সে দেশ বা সেখান থেকে সিরিয়ালের মাধ্যমে সংকেতগুলো উপগ্রহে চলে যায়। উপগ্রহ সংকেতটি পুনরায় আমাদের দেশের কোনো সিরিয়ালে পাঠিয়ে দেয়, সেখান থেকে আমাদের টেলিভিশনে পৌঁছায়। কৃত্রিম উপগ্রহ এখানে রিল স্টেশনের কাজ করে থাকে, এবং যে উপগ্রহ টেলিভিশন এগুলো প্রোগ্রাম বা টেলিফোন সংবাদ এগুলো বিভিন্ন জায়গা থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বই নিয়ে যাওয়ার কাজ করে। এই যে যোগাযোগটা হচ্ছে সেটাই হচ্ছে কি আমাদের টেলিভিশন হতে পারে, টেলিফোন হতে পারে। তাহলে এই উপগ্রহটা যেহেতু যোগাযোগের ক্ষেত্রে সাহায্য করে থাকে সেই জন্য এই উপগ্রহের নাম হচ্ছে যোগাযোগ উপগ্রহ। তো এক একটা উপগ্রহের যে কাজ সেই কাজের উপর ভিত্তি করে সেই উপগ্রহের নামটাও কিন্তু চেঞ্জ হয়। এবার আমরা দেখবো যে আবহাওয়া উপগ্রহ। আবহাওয়া উপগ্রহ আমরা খুব ভালো করে জানি যে আবহাওয়া উপগ্রহ মানে কি, আবহাওয়া বা আমাদের যে ওয়েদার এই বার্তাটা তারা কিন্তু প্রেরণ করেন। রোদ কতটুকু হচ্ছে বা গরম কতটুকু হচ্ছে, ঠান্ডা হচ্ছে কিনা বা কোনো ঘূর্ণিঝড় আসছে কিনা বা কোনো সাইক্লোন, টর্নেডো এই ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি আসার হয়ে থাকে তখন এই কৃত্রিম উপগ্রহগুলো কিন্তু এই অংশগুলো কিন্তু তারা ধারণ করে, এবং ছবি তোলার মাধ্যমে কিন্তু তারা এই যে প্রাকৃতিক যে আবহাওয়াগুলো বা মৌসুম বা যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো আসছে এইগুলো তারা কিন্তু সংযোগগুলো তারা দেখতে পায়, এবং তারা দেখে যে এইটা ঝড়ের বেগ কত বা কখন ঝড় আসছে বা কিভাবে আসছে এই অংশগুলো তারা দেখে। এটাই হচ্ছে যে আবহাওয়া, যেহেতু আবহাওয়া মানে কি বলবো যে আবহাওয়া সংঘটিত যে বার্তাগুলো যে উপগ্রহ দিয়ে থাকে সেটা হচ্ছে আবহাওয়া উপগ্রহ। এখানে আমরা দেখবো যে টেলিভিশন এবং রেডিওতে আমরা যে আবহাওয়ার খবরগুলো শুনি বা পত্রিকায় পড়ি এই সব কিছু কিন্তু পূর্বাভাসগুলো কীভাবে দেওয়া থাকে এই আবহাওয়া উপগ্রহের সাহায্যে আমরা পেয়ে থাকি। এবং একটি দিনে
তারপরের দিনটি কেমন হবে, বা পরের প্রকৃতির যে কোনো দুর্যোগ আসছে যাচ্ছে কিনা, এই অংশগুলো কিন্তু তারা দিয়ে থাকে। যেমন আমরা দেখতে পাই যে বায়ু প্রবাহ কেমন হচ্ছে, সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়, বা কোথায় কোন ধরনের আবহাওয়া ঘনীভূত হচ্ছে, বা পরিবেশটা কেমন হচ্ছে, কোনো ঘূর্ণিঝড় টর্নেডোগুলো আঘাত হানছে কিনা, তার যে পূর্বাভাসটা আমরা আগে থেকে পেয়ে থাকি, এটা কিন্তু আবহাওয়া উপগ্রহই করে থাকে। নেক্সট আমরা দেখব পৃথিবীর পর্যবেক্ষণকারী উপগ্রহ। 3 নম্বর হচ্ছে পৃথিবীর পর্যবেক্ষণকারী উপগ্রহ। পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ এর কাজ হচ্ছে পৃথিবী সে পর্যবেক্ষণ করে বিভিন্ন চিত্রগুলো তুলে ধরে সে পাঠিয়ে দেয়। যেমন এখানে হতে পারে কৃষি জমির উপরে সে চিত্র তুলতে পারে যে ওই কৃষি জমি বা ওই এরিয়াতে ধানের চাষ কেমন হচ্ছে, কোনো পোকামাকড় আসছে কিনা এই ধরনের, অথবা কোনো জায়গায় যদি মাটি ক্ষয় হয় কিংবা বন্যা হয়, এই ধরনের নানান ধরনের চিত্রগুলো তারা সংগ্রহ করে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেয়। যেমন এখানে আমি একটু বলবো যে এই উপগ্রহগুলো পৃথিবীর যে ভূপৃষ্ঠের সেটা সুস্পষ্ট চিত্র তুলে ধরে। যেমন সমুদ্রে কোথাও কোনো জাহাজ থেকে তেল চুয়ে পড়ছে কিনা, বা শহরের বায়ুগুলো দূষিত হচ্ছে কিনা, ময়লা হচ্ছে কিনা, উপগ্রহের সাহায্যে সেটা ছবি তুলে সেটা আমরা জানতে পারি। মাটির ফসল ভালো হচ্ছে কিনা, রোগ বালাই বা পোকামাকড় আক্রমণ করছে কিনা, এইসব তথ্য বা ছবিগুলো তারা দিয়ে থাকে। বনে কোথাও আগুন ধরছে কিনা, কোনো জাহাজে যখন সমুদ্রপথে যাত্রা করে তখন সেখানে কোনো বিপদ হচ্ছে কিনা, এই উপগ্রহের সাহায্যে জানতে পারি। এখানে মাটি, পানি এবং বায়ুর দূষণের যে ব্যাপারগুলো ঘটে বা কোনো দুর্ঘটনা ঘটছে কিনা, সেই পর্যবেক্ষণগুলো করে তারা কিন্তু তথ্য এবং চিত্র পাঠিয়ে দিয়ে সাহায্য করে। এরপর আমরা দেখব সামরিক এবং গোয়েন্দা উপগ্রহ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা দেশের জন্য। সামরিক বা গোয়েন্দা উপগ্রহ এটা কাজ করে যে অনেক দেশে কিন্তু অনেক দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়। আমরা জানি যে বিভিন্ন দেশের যে অংশগুলো বা তেল বা তাদের কোনো খনিজ পদার্থ সেটা নেওয়ার জন্য বা চুক্তিতে না হলে সেটা জোরপূর্বক নেওয়ার জন্য বিভিন্ন ধরনের যুদ্ধের আহ্বান করে। সেই যুদ্ধ হতে পারে আকাশপথে, অথবা হতে পারে পানিপথে, অথবা হতে পারে স্থলপথে। তো কিভাবে সেই আক্রমণগুলো ঠেকানো যায় বা কিভাবে অন্য একটা দেশের অজান্তেই তাকে আক্রমণ করা যায়, এই যে কি বলবো যে গোয়েন্দা যে উপগ্রহ, এরা কিন্তু গোয়েন্দার কাজটা করে থাকে যে কোনো দেশকে অন্য কোনো দেশ আক্রমণ করছে কিনা বা কোনো ধরনের বিপদ ঘটছে কিনা এই তথ্যগুলো দিয়ে থাকে। যেমন গোয়েন্দার কাজ হচ্ছে কি সামরিক বাহিনীতে এই উপগ্রহগুলো ব্যবহার করা হয়, এবং এই যেহেতু সামরিক কাজে ব্যবহার করে তাই এই জন্য এর নাম হচ্ছে সামরিক বা গোয়েন্দা উপগ্রহ। প্রতিপক্ষ যোদ্ধারা কোথায় লুকিয়ে আছে, গোপনে তারা কোথাও অনুপ্রবেশ করছে কিনা বা গোপনে কোনো জায়গায় আক্রমণ করছে কিনা, এ ধরনের কাজগুলো কিন্তু গোয়েন্দা বা সামরিক উপগ্রহ করে থাকে। নেক্সট দেখবো আমরা নৌ পরিবহন উপগ্রহ। নৌ পরিবহন উপগ্রহ কিন্তু খুব ইম্পর্টেন্ট। নৌ পরিবহন উপগ্রহ খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমাদের পুরো পৃথিবীতে 3 ভাগে 2 ভাগে হচ্ছে জলজ জায়গা, এবং আগে যেটা হতো স্থল ঠিকমতো হওয়ার আগে যে এই জলজ জায়গাটাতেই দেখা যেত বাণিজ্যিকভাবে তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেত বিভিন্ন ব্যবসায়িক কাজে, বা বিভিন্ন তেল বা মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত। তখন যেখানে দেখা যেত যে হঠাৎ করে হয়তো শত্রুর আক্রমণ হচ্ছে কিংবা সেখানে কোনো দুর্ঘটনায় সেই মালগুলো পড়ে যেতে পারে, বা ঝড়ের পূর্বাভাসে বা ঝড়ের আক্রমণে সেই মালসহ হয়তো সেই জাহাজ পানিতে বা সমুদ্রে ডুবে যেতে পারে। তো এই ধরনের যে ব্যাপারগুলো ঘটে, এটা না ঘটার জন্য কিন্তু নৌ পরিবহনের ব্যাপারগুলো যাতে ঠিক থাকে সেখানে যে উপগ্রহ কাজ করে সেটা হচ্ছে নৌ পরিবহন উপগ্রহ। এখানে গাড়ি, বিমান বা জাহাজে আমরা যে ভ্রমণ করে থাকি সেখানে বিশাল সমুদ্রের জাহাজ কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, বা আমরা যেমন প্লেনে যেমন হয়ে থাকে যে কন্ট্রোল বোর্ড থেকে সেটা কন্ট্রোল করা হয় যে সামনে কোনো বিপদ হচ্ছে কিনা, একইভাবে জাহাজও যখন চলাচল করে তখন সামনে কোনো বড় খাদ, পাহাড় কিংবা কোনো পানিতে কোনো এমন কোনো কিছু আছে কিনা যেটাতে হয়তো গভীরভাবে চলে যেতে পারে, বা সেখানে আক্রমণে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এই ধরনের তথ্যগুলো দিয়ে থাকে আর কি। যেমন আকাশে বিমান কখন কিভাবে যাচ্ছে সেটা জানা যায়। এক দেশ থেকে আরেক দেশ থেকে যখন যায় তখন কি করে বুঝতে পারবে যে সেখানে গাড়ি বা সামুদ্রিক যে জাহাজ বা বিমান এদের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য এগুলো ব্যবহৃত হয়। একেবারে শেষ যেটা আমরা পড়বো সেটা হচ্ছে জ্যোতিষ বিদ্যা বিষয়ে উপগ্রহ। জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ, এখানে যে কাজটি
বা দূরবীক্ষণের মহাবিশ্ব সম্পর্কে একটা অজানা তথ্য তারা সংগ্রহ করেন। এখানে হতে পারে যে কোনো একটা উপগ্রহে সেই টেলিস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তারা লক্ষ্য রাখে যে এই মহাজাগতিক বা মহাবিশ্বের মধ্যে নতুন কোনো তারা বা নতুন কোনো নক্ষত্র বা গ্যালাক্সি পথ আবিষ্কৃত হলো কিনা, বা কোনো গ্রহ এমন হতে পারে যে অন্য একটা গ্রহ এই পৃথিবীতে আক্রমণ করতে পারে। আক্রমণটা এরকম যে তারা যখন কক্ষচ্যুত হয়ে যায় তখন কিন্তু দেখা যায় তাদের কক্ষচ্যুতের কারণে পৃথিবীর উপরে কিন্তু অনেক বড় বড় যে গ্রহগুলো সেগুলো আঘাত হানতে পারে, আর এ ধরনের আঘাত হানলে কিন্তু সেই পৃথিবী মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে। তো এই জ্যোতিষ বিষয়ক যে উপগ্রহ তারা এইটা খেয়াল রাখে এবং বিজ্ঞানীদের এভাবে তথ্যটা দেয় যে যাতে মহাজাগতিকের কোনো দুর্ঘটনা আমাদের পৃথিবীকে যাতে ধ্বংস করে দিতে না পারে সেই সতর্ক বাণীটাই তারা কিন্তু প্রেরণ করে থাকে। তো আজকে আমরা দেখলাম যে আমরা কৃত্রিম উপগ্রহ সম্পর্কে আমরা জানলাম এবং কৃত্রিম উপগ্রহদের যে ব্যবহার সেটা কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে এবং তার গুরুত্বটা কি সেই সম্পর্কে আমরা জানলাম। কৃত্রিম উপগ্রহের ইতিহাস সম্পর্কে আমরা জানলাম। আজকের যে অধ্যায়টা আমরা এতদিন করে আমাদের অধ্যায়টা খুবই ছোট, তুমি দেখতে পাচ্ছ পার্ট 3 চলছিল আমাদের দ্বাদশ অধ্যায়, যেটা মহাকাশ আমরা যেটা পড়ছিলাম এবং উপগ্রহ সম্পর্কে পড়ছিলাম। খুবই বিশাল একটা কিন্তু অংশ, বাট এটার চ্যাপ্টারটা আমাদের খুবই ছোট। তো এই ছোট চ্যাপ্টারটা 3টা পার্ট দিয়ে মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। আর খুব একটা কঠিন না, খুবই সহজ একটা অধ্যায়। তোমরা বাসে পড়লে খুব সহজেই কিন্তু এখান থেকে কিছু নৈবতিক তোমরা তৈরি করতে পারবে। আমি তোমাদেরকে বলবো এখান থেকে তোমরা 10-20টা করে নৈবতিক তৈরি করো। আজকে যে টপিক্সটা আমরা করলাম এই টপিক্সটার উপরে 10টা বা 20টা নৈবতিক তোমরা তৈরি করো এবং 1 থেকে 2টো সৃজনশীল প্রশ্ন তৈরি করার চেষ্টা করো। যেহেতু আজকের পার্ট আমাদের শেষ এবং এই অধ্যায়টা দ্বাদশ অধ্যায়টা আমাদের শেষ, আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব এখান থেকে নৈবতিক এবং সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করার জন্য। তাহলে প্রিয় স্টুডেন্ট, আজকের মতো ক্লাসে পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এই প্যান্ডামিক সিচুয়েশনে অবশ্যই তোমরা শারীরিক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। ধন্যবাদ।